ওজানকে সঙ্গে নিয়ে ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে এলো আফিম খান। করিডোর জুড়ে অদ্ভুত এক নীরবতা ছড়িয়েছিল, বাড়ির বাতাসটাও যেন আজ ভারী হয়ে আছে। দরজা খুলে তিনি ভেতরে ঢুকলো, তারপর নিঃশব্দে সোফায় গিয়ে বসে পড়লো। তার মুখের গম্ভীরতা আর চোখের গভীর ক্লান্তি দেখে ওজানের বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে কেঁপে উঠল। ওজান কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আঙ্কেল কিছু হয়েছে? তার কণ্ঠে ছিল উৎকণ্ঠা, ছিল অজানা আশঙ্কা। আফিম খান মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তার দুই হাত শক্ত করে একসাথে ধরা। মনে হচ্ছিল নিজের ভেতরের ঝড়টা থামানোর চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো রক্তিম হয়ে আছে। তারপর ভারী কণ্ঠস্বরে বলল, হয়েছে বলেই তো তোমাকে ডেকেছি উজান। তোমার বন্ধু আমার মেয়েটার গায়ে আবার হাত তুলেছে, দেখেছো ওর অবস্থা? কপালটা কেটে গেছে, গালে থাপ্পড়ের 5টা আঙ্গুরের দাগ স্পষ্ট হয়ে আছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমার মেয়েটা ভয়ে কাঁপছিল। অনেক দেখেছি উজান, অনেক সহ্য করেছি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মানুষ ভুল করে, পরে বুঝতে পারে, এই ভরসাতেই চুপ ছিলাম। কিন্তু না, দিন দিন সবকিছু আরো খারাপের দিকে যাচ্ছে। যেহেতু আমি জোর করে ওদের বিয়েটা দিয়েছিলাম, তাহলে এই ভুলের দায়ও আমার। এবার আমি সব ঠিক করব। একটু থেমে গম্ভীর কণ্ঠে বলে, আমি ওদের ডিভোর্স করিয়ে দিব, আর আমার মেয়েটাকে এই কষ্টের জীবন থেকে বের করে আনবো। আফিম খানের কথাগুলো যেন এখনো রুমের ভারী বাতাসে ঝুলে আছে। ওজান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে তার মাথার ভেতর তখন একের পর এক চিন্তার বিস্ফোরণ ঘটছে। কিছুক্ষণ চুপ থেকে ওজান নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে আওড়াতে লাগলো, আমি একজন পুলিশ অফিসার, আমার কাজ চোর ডাকাত ধরা, অপরাধী ধরা, কারো ডিভোর্স করানো না। আর আপনার ছেলে যদি জানতে পারে আমি এখানে এসেছি তার আর তার বউয়ের ডিভোর্স করানোর জন্য, তাহলে তো আমাকে ন্যাংটো করে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবে। ওজানের বিড়বিড় করা দেখে আফিম খান ভ্রু দুটো ধীরে ধীরে কুঁচকে এলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, বিড়বিড় করে না বলে জোরে বলো। হঠাৎ করে এই কথাটা শুনে ওজান যেন ছোট্ট একটা ধাক্কা খেলো। মুখটা এক মুহূর্তে শুকিয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে উঠলো। তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ, না মানে আমি কিছু বলিনি আঙ্কেল। তারপর দ্রুত নিজেকে সামলে দিয়ে জোর করে একটা হাসি টানার চেষ্টা করে বলল, মানে আমি বলছিলাম ডিভোর্স করাবেন, ভালো কথা, কিন্তু আমাকে কেন ডেকেছেন? ওজান এবার এক দৃষ্টিতে আফিম খানের দিকে তাকিয়ে রইল। আফিম খান ধীরে ধীরে সোফায় গিয়ে বসলো। তার মুখে সেই আগের গম্ভীর ভাবটা কিছুটা নরম হলো। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে ওজানের দিকে তাকিয়ে বলল, কারণ তুমি ভদ্র ছেলে, সেই ন্যাংটো কাল থেকে তোমাকে দেখছি, তোমার ব্যবহার, কথা বলার ধরন সবকিছুই লক্ষ্য করেছি। তাই ভাবছি তুর্যের আগে ডিভোর্সের পর তোমার সাথে হৃদের বিয়ে দিব। আফিম খানের কথা শুনে ওজান কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখ মুখে স্পষ্ট বিস্ময়, যেন মাথার ভেতর শব্দগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে। তোমার সাথে হৃদের বিয়ে দিব। ওজান ঠিক বুঝতে উঠতে পারছিল না কি প্রতিক্রিয়া দেবে। হাসবে, চমকে উঠবে, নাকি ভদ্রভাবে না করবে। শুকনো ঠোঁট ভিজিয়ে ধীরে ধীরে বলল, আঙ্কেল আমি আসলে, কিন্তু কথাটা শেষ করার সুযোগ আর পেল না। হঠাৎ করেই রুমের দরজাটা ধাম করে খুলে গেল। শব্দটা এতটাই আকস্মিক ছিল যে ওজান আর আফিম খান দুজনেই চমকে উঠল। পরের মুহূর্তে যেন ঝড়ের বেগে কেউ ভেতরে ঢুকে পড়লো। তুর্য তার চোখ দুটো রক্তিম হয়ে আছে, কপালের শিরা ফুলে উঠেছে, মুখটা রাগে শক্ত হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন নিজের ভেতরের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগে এসে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। শব্দটা এতটাই আকস্মিক ছিল যে উজান আর আফিম খান দুজনেই চমকে উঠল। পরের মুহূর্তে যেন ঝড়ের বেগে কেউ ভেতরে ঢুকে পড়লো। তুর্য তার চোখ দুটো রক্তিম হয়ে আছে, কপালের শিরা ফুলে উঠেছে, বুকটা রাগে শক্ত হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন নিজের ভেতরের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক ঝটকায় উজানের কলার চেপে ধরে উঁচু করে ফেললো। উজান বলতে নিল, আরে ভাই। কথাটা শেষ করার আগেই উজানের পিঠ সজোরে গিয়ে দেওয়ালে ঠেকে গেল। উজানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুর্য তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, তোর এত বড় সাহস? আমার বউকে বিয়ে করতে চাস? আবার ডিভোর্সের জন্য পরামর্শ করতে আসছিস? তুর্যের এমন রূপ দেখে উজান তো দূরের কথা, আফিম খানও কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলেন। কারণ তিনি এতদিন ধরে তুর্যকে যেটা বলতে শুনেছে তা হলো সে হৃদকে মেনে নিতে পারেনি, দূরে চলে গেছে, সম্পর্ক থেকে পালিয়েছে। হৃদকে আর পছন্দ না, হৃদকে তার পছন্দ না। কিন্তু আজ তার চোখের আগুন অন্য কিছু বলছে। এদিকে উজানের অবস্থা করুণ। সে দুই হাত দিয়ে তুর্যের কবজি ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে ভাই নিচে নাম, আমি একজন পুলিশ অফিসার, আমার একটা মান সম্মান আছে। কিন্তু তুর্য যেন কিছুই শুনল না। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর রাগী দাঁতে দাঁত চিবিয়ে বলল, তোর চাকরি আমি খেয়ে নিব ইডিয়েট। উজান ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হে আল্লাহ, চাকরি না খেয়ে ভাত ডাল খা। তোদের বাড়িতে কি খাবার নাই?
যে আমার চাকরি খেতে চাচ্ছে। তুর্য কিছু বলতে যাবে ঠিক তখনই আফিম খানের রাগী কণ্ঠে বলল, তুর্য ওকে ছাড়ো। আর এটা কোন ধরনের বিহেভিয়ার? ভদ্রতা কি আবার শেখাতে হবে তোমাকে? কার সাথে কিরকম বিহেভিয়ার করতে হয় ভুলে গেছো? ও 2 দিন পর ঈদের হাজবেন্ড হবে, মানে আমার মেয়ে হবু হাজবেন্ডও বর্তমানে। আফিম খানের কথাগুলো শুনে তুর্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আচমকা তুর্য উজানকে ঠাস করে ছেড়ে দিল। উজান সঙ্গে সঙ্গে কয়েক পা দূরে সরে গিয়ে বুকের উপর হাত রেখে বড় একটা শ্বাস নিল। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড আগেই সে মৃত্যুর দরজা ঘুরে এসেছে। তুর্য এবার ধীরে ধীরে নিজের বাবার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে আছে, মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠেছে। সে সোজা আফিম খানের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো ডিভোর্স দিব না পাপা, আর এই ডিভোর্সের কথা একদম আমার সামনে বলবে না। আফিম খান কিছুক্ষণ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। তার চোখের আগের সঙ্গে ছিল। তিনি ধীরে ধীরে বলল, কেন বলবো না? তুমি তো রিতকে মানো না, সারাদিন ওর ওপর রাগ দেখাও, মারধর করো। আমি চাই না রিত তোমার হাতে আরো কষ্ট পাক। আজকে মার খেয়ে মেয়েটার কি অবস্থা হয়েছে দেখেছো? মেয়েটার কপাল কেটে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। একজন বাবা হয়ে আমি আর দেখতে পারছি না। আমি আমার মেয়েকে তোমার কাছে আর রাখবো না, কোনো সম্পর্ক নেই ওর সাথে তোমার। কথা শুনেই তুর্যর আগে আচমকা দরজার কাছে রাখা কাছের ফুলদানিটিতে সজোরে লাথি মারল তুর্য। ফুলদানিটা মেঝেতে পড়ে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে। রুমের ভেতর কাঁচ ভাঙার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। তুর্য রাগে চিৎকার করে উঠল, আমি বলছি না ওকে আমি ডিভোর্স দিব না, মানে দিব না। তার বুক দ্রুত ওঠানামা করছে, চোখের ভেতরের আগুনটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। কথাটা বলে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, গট গট করে রুম থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার সময় দরজাটা সজোরে বন্ধ করে বেরিয়ে গেল। রুমের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো, শুধু মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো আর ভারী নিঃশ্বাসের শব্দ। উজান কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে আফিম খানের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, আচ্ছা আঙ্কেল আমি তাহলে উঠি। আফিম খান ক্লান্ত মুখে শুধু মাথা নাড়ল। উজান দ্রুত রুম থেকে বেরিয়ে এলো, করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নিজের কলারটা ঠিক করলো। তারপর মনে মনে বলল, আজকে সারাদিন আর তুর্যের আশেপাশে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুর্য এখন রাগে ফুটন্ত আগ্নেয়গিরি হয়ে আছে, ভুল করে সামনে পড়লে আমাকে সত্যি সত্যি আলু ভর্তা বানিয়ে ফেলবে। এই কথা ভেবে উজান হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। দুপুর 1টা। দুপুরে রোদটা যেন আজ একটু বেশিই তীব্র। আকাশের মাঝখানে সূর্যটা আগুনের গোলার মতো জ্বলছে। তার উত্তাপে রাস্তার কালো পিচ পর্যন্ত যেন ঝিমিয়ে উঠেছে। গরম বাতাসে চারপাশটা কেমন ধোঁয়াটে হয়ে আছে। রাস্তায় মানুষজন খুব একটা নেই, যে যার মতো ছায়া খুঁজে দ্রুত হাঁটছে। এদিকে কাজ শেষে অফিস থেকে বাড়ি ফিরছিল অর্ণব। গাড়ির ভেতরে বসে সে এক হাতের আঙ্গুল দিয়ে জানালার পাশে হালকা টোকা দিচ্ছিল। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখ দুটো স্থির ছিল বাইরের রাস্তায়। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামলো রাস্তার একপাশে। একটা মেয়ে মাথা নিচু করে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। পরনে সাদা নীল স্কুল ইউনিফর্ম, কাঁধে একটা ব্যাগ ঝুলছে। মুখটা খানিকটা নিচু হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে চশমাটা রোদের আলো চিকচিক করছে। অর্ণব কপাল কুঁচকে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ পর চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। আরে এটা তো ওই চশমাওয়ালা মেয়েটা না? অর্ণব আবারও একটু ভালো করে তাকালো। হ্যাঁ, ভুল নয়, নম্রতা। অর্ণব অবাক হয়ে নিজের মনেই বিড়বিড় করে বলল, মেয়েটা তাহলে স্কুলে পড়ে? তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি ফুটে উঠলো। পরের মুহূর্তে এসে দ্রুত ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামাও। অর্ণবের কণ্ঠে হঠাৎ তাড়াহুড়ো দেখে ড্রাইভারও অবাক হয়ে গেল, তবে প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো। গাড়িটা ধীরে ধীরে রাস্তার পাশে গিয়ে থামলো। গাড়ি পুরোপুরি থামার আগে অর্ণব দরজা খুলে দ্রুত নেমে পড়লো। নম্রতা তখনও নিজের মতো করে হাঁটছিল, হয়তো সে খেয়ালই করেনি কেউ তাকে দেখছে। অর্ণব কয়েক কদম এগিয়ে গিয়ে পেছন থেকে হেসে ডাক দিল, আরে চশমাওয়ালা বালিকা কেমন আছেন? পরিচিত কণ্ঠ শুনে নম্রতা হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে পিছনে তাকালো। অর্ণবকে দেখতেই প্রথমে তার চোখে বিস্ময় ফুটে উঠল, তারপর মুহূর্তেই মুখে ছোট্ট একটা হাসি চলে এলো। নম্রতা অবাক হয়ে বলল, আরে আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অর্ণব কিছু বলার আগেই হঠাৎ নম্রতার কিছু মনে পড়তে এসে হালকা অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। তারপর ছোট্ট করে নিচু কণ্ঠে বলল, সরি, আপনাকে ওই দিন চিনতে পারিনি। আপনাকে এমবি টিভিতে অনেক দেখেছি, কিন্তু ওই দিন আমি এত বেশি ভয় পেয়েছিলাম যে কিছুই মাথায় আসছিল না, তাই চিনতে একটু সময় লেগেছে। পরে চিনেছিলাম অবশ্য, কিন্তু আর কিছু বলিনি। কথাগুলো বলতে বলতে তার গলায় লজ্জামাখা হাসি মিশে গেল। অর্ণব কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার সরল কথাগুলো শুনে অজান্তেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তারপর কয়েক কদম এগিয়ে নম্রতার সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে দুপুরে রোদের আলো এসে পড়েছে। অর্ণব হালকা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে নরম গলায় বলল, আচ্ছা আপনার পা কেমন আছে এখন? নম্রতা অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার? আমার পায়ের কথা মনে আছে আপনার? প্রশ্নটা শুনে অর্ণবের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। খুব আস্তে নিজের সঙ্গেই যেন কথা বলল অর্ণব, যে আমার রাত
রাতের ঘুম কেড়ে নিয়েছে তার পায়ের কথা মনে থাকবে না? কথাটা এতটাই নিচু স্বরে বলা যে শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল। নম্রতার কানে পৌঁছালো না। নিজের অজান্তেই হালকা কাশলো অর্ণব। তারপর গলা একটু স্বাভাবিক করে বলল, হ্যাঁ মনে আছে, এমপি বলে কথা, দেশের মানুষের সেবা যত্ন করাটা তো আমার কর্তব্য। নম্রতা নিচু চোখে আস্তে করে বলল, জি এখন ঠিক আছে। তারপর দুজনের মাঝখানে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন অনেক কথা মনের মধ্যে ভিড় করলেও ঠোঁট পর্যন্ত পৌঁছতে পারে না। নম্রতারও ঠিক সেই অবস্থা। সে কিছু বলতে চাইলো কিন্তু শব্দগুলো যেন কোথাও গিয়ে আটকে গেল। কয়েক মুহূর্ত পর অপ্রস্তুত কণ্ঠে বলল, আচ্ছা আমি তাহলে আসি। অর্ণব ভ্রুকুঁচকে তাকালো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার আপত্তি না থাকলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। নম্রতা একটু চমকে উঠে উত্তেজিত কণ্ঠে আওড়ালো, না না দরকার নেই, আমি যেতে পারবো। অর্ণব মৃদু হেসে বলল, দুপুরের রাস্তায় মানুষজনও কম থাকে, আর যদি না চান তাহলে আমি ভাববো আপনি এখনো সেদিনের ঘটনার জন্য আমাকে দায়ী ভাবছেন। কথাটা শুনে নম্রতা তাড়াতাড়ি মাথা নেড়ে উদ্বিগ্ন কণ্ঠে বলেছি, জি কি বলছেন এসব? আচ্ছা চলুন। নম্রতার সম্মতি শুনে অর্ণবের চোখের কোণে যেন এক টুকরো স্বস্তি নেমে এলো। ঠোঁটের কোণে চাপা একটা হাসি ফুটে উঠল। সে আগে গিয়ে গাড়ির দরজা খুলে বলল, আগে উঠুন। নম্রতা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে পড়লো, তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। অর্ণব অন্য পাশ দিয়ে উঠে বসে সামনের দিকে তাকিয়ে বলল, কাকা গাড়িটা চশমাওয়ালা বালিকাদের বাড়ির দিকে নিয়ে যান। নম্রতা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো। কি বললেন? অর্ণব গম্ভীর মুখ করে জানালার বাহিরে তাকিয়ে বলল, কিছু না। ড্রাইভার কাকাও যেন ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে গাড়ি স্টার্ট দিলেন। ধীরে ধীরে গাড়িটা দুপুরের শান্ত রাস্তা ধরে এগিয়ে চলল। বাইরে রোদের আলো ঝলমল করছে, রাস্তার দুপাশে গাছগুলো হালকা বাতাসে দুলছে। গাড়ির ভেতরে অদ্ভুত এক নীরবতা, কিন্তু সেই নীরবতাও যেন কথার চেয়ে বেশি কিছু বলছিল। নম্রতা জানালার বাইরে তাকিয়ে আছে, অথচ তার মন বাইরে নেই। সে অনুভব করতে পারছে মাঝে মাঝে অর্ণব আর চোখে তার দিকে তাকাচ্ছে, আর অর্ণবও নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছে, কিন্তু তারা কেউই জানতো না এই মুহূর্তটা শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। রাস্তার একটু দূরে বড় একটা কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়েছিল আরেকজন। তার চোখ দুটো স্থির হয়ে আছে গাড়িটার দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল রহস্যময় এক হাসি। হাতে ক্যামেরা, যা দেখেই বোঝা যাচ্ছে হয়তো পুরো ঘটনাটার ভিডিও করেছে অথবা কয়েক কপি ছবি তুলেছে। কিন্তু লোকটা কে? তুর্য ঠিক 3টের দিকে বাড়ির গেটে এসে দাঁড়ালো। ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করে ফিরেছে সে। নতুন ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করার পর আজই ছিল তার প্রথম দিককার ব্যস্ত দিনগুলোর একটি। ক্লাস নেওয়ার মাঝেও মনটা বারংবার অন্যদিকে চলে যাচ্ছিল, যেন কোথাও একটা অস্থিরতা তাকে ভেতর থেকে টেনে ধরে রেখেছে। সকালটা শুরু হয়েছিল অদ্ভুতভাবে, কোনো কারণ ছাড়াই রেগে গিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। খাবারের দিকে ফিরেও তাকায়নি, অথচ কেন রেগে গিয়েছিল সেটা নিজেও পরিষ্কারভাবে বুঝতে পারছিল না। শুধু একটা চাপা অস্বস্তি যা ভেতরে ভেতরে জমে উঠছিল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে চোখ পড়লো। আরিফা খান সোফায় বসেছিল, হাতে সম্ভবত কোনো কাজের কাগজপত্র। তুর্যকে দেখে ভ্রু সামান্য কুঁচকে উঠলো তার। তিনি শান্ত কিন্তু খোঁচা মেশানো কণ্ঠে বলল, কি রে বাবা, সকালে নাকি না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে? তুর্য কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর গম্ভীর মুখে উত্তর দিল, আরিফা খান ধীরে ধীরে বলল, আচ্ছা বাবা তুমি উপরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। তুর্য আর কোনো কথা বলল না, শুধু মাথাটা সামান্য নাড়ল। তারপর ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তারপর করিডোর পেরিয়ে নিজের রুমের সামনে যেয়ে তুর্য ধীরে ধীরে নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে ঢুকেই সে কিছুটা থমকে গেল। তার বেডের এক কোণে একজন মেয়ে বসে আছে, অপরিচিত নয়, চেনা মুখ। তুর্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ালো, যেন বহুদিনের পরিচিত একজনের দেখার স্বাভাবিক আনন্দ নিয়ে সে এগিয়ে এলো। মুচকি হেসে বলল, কেমন আছো তুর্য ভাইয়া? তুর্য এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর নিজের স্বভাবসুলভ শান্ত গম্ভীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস তাসনিম? মেয়েটার হাসি আরো একটু প্রসারিত হলো। আলহামদুলিল্লাহ ভালো। তাসনিম তুর্যের মামাতো বোন, গ্রামের থেকে এসেছে সে। তার চোখে মুখে এখনো সেই সহজ সরল গ্রামের ছোঁয়া লেগে আছে, কিন্তু শহরের নতুন পরিবেশে আসার উত্তেজনাও স্পষ্ট। তুর্য কিছুক্ষণ চুপ করে রইল, জিজ্ঞাসা করার মতো কিছু যেন তার ছিল না, অথবা হয়তো সে ইচ্ছে করে নীরব থাকলো। তাসনিম কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিজেই আবার বলল, আসলে আমার কলেজ তো শেষ হলো, এখন ইউনিভার্সিটিতে ভর্তি হব, তাই শহরে আসা। এখন থেকে এখানেই থাকবো, পড়াশোনা করব। তার কণ্ঠে ছিল একরাশ স্বপ্ন আর নতুন জীবনের উত্তেজনা। তুর্য ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর গম্ভীর স্বরে বলল, ভালো কথা, কিন্তু পারমিশন ছাড়া যখন তখন আমার রুমে আসবি না, এমনকি আমি না থাকলেও না। কথাটা শোনার সাথে সাথে তাসনিম একটু চুপ হয়ে গেল, মুখের হাসিটা সামান্য মলিন হলো। অপমানিত হওয়ার একটা ছায়া তার চোখে ভেসে উঠল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না, কারণ সে জানে তুর্যের স্বভাবই এমন। তারপর তাসনিম ধীরে ধীরে মাথা নাড়িয়ে নিচু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর কোনো আর বাড়তি
বাড়তি কথা না বাড়িয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। রুমে আবার নেমে এলো নীরবতা। তুর্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। 20 মিনিট পর তুর্য শাওয়ার শেষ করে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। গায়ে এখনো পানির ঠান্ডা ছোঁয়া লেগে আছে, মাথাটা কিছুটা হালকা লাগছে, দিনভর জমে থাকা ক্লান্তিটা যেন একটু কমেছে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রুমে ঢুকতেই তার চোখ পড়ল টেবিলের ওপর খাবারের প্লেট, আর সেটা নিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। এক মুহূর্তেই তুর্যের ভ্রু কুঁচকে গেল। যে শান্তিটা সে মাত্র একটু আগে ফিরে পেয়েছিল সেটা যেন হঠাৎ করেই আবার গরম হয়ে উঠল ভেতরে ভেতরে। তার গলা ভারী হয়ে উঠল রাগে। গম্ভীর চাপা হুঙ্কারের মতো কণ্ঠে সে বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কিভাবে আমার রুমে আসার? মার খাওয়া কি কম হয়েছে যে বারংবার আমার রুমে আসো, আবার আমার সামনে এসে দাঁড়াও, তোমাকে মারলেও পরে গিয়ে বিচার দাও? হৃদ একটুও ভয় পেল না, বরং ঠোঁটের কোণে একটা বিরক্ত ছায়া ফুটে উঠল। তারপর ধীরে ধীরে কোমরে হাত রেখে তুর্যের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে লাগলো, প্রথমত আপনার মতো গন্ডারের রুমে আসার আমার একটুও ইচ্ছে নেই। বারংবার আমি বিপদে পড়ে আসি, না হলে আপনার এই গন্ডার মার্কা মুখ দেখার কোনো শখ আমার নেই। আর দ্বিতীয় কথা, আপনার মাথায় সবসময় হাই ভোল্টেজ কারেন্ট চলে, তাতে আমার দোষ কোথায়? আর তার কথা শেষ হওয়ার আগেই তুর্য এক ধাপ এগিয়ে এসে ধমক দিয়ে বলল, স্টুপিড, চুপ! আর একটা ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দিব। তোমার মতো বাচাল মেয়েদেরকে আমি জাস্ট হেট করি, আই হেট ইউ। হৃদ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু আমার তো 32টা দাঁত এখনো ওঠেই নাই। বিশ্বাস না হলে আমি হাঁ করছি, দেখুন। কথাখানা বলে হৃদ সত্যি সত্যি হাঁ করে তুর্যকে দেখাতে থাকে।